তোর সাথে আমার কথা আছে। কানপুরে হরতাল লাগাইনি, তুমি বলো, আমি শুনছি। তোর বাঁকা কথা বলার স্বভাব আর গেল না। কথা আবার বাঁকা হয় নাকি? এক কাজ করো, ক্লাস 4-এর জ্যামিতি বই থেকে সরল রেখা আর বক্ররেখা কাকে বলে পড়ে নিও। সামান কপাল ভাঁজ করে ক্ষীণ চোখে তাকায়। এই ছেলের সাথে কথায় পারবে না, তাই সে বলল, আমি আমার স্যারের সাথে কথা বলেছি, তোর সব সার্টিফিকেটও দেখিয়েছি। উনি খুব খুশি হয়েছে আর তোর প্রতি ইন্টারেস্টেডও। কেন, মেয়ে বিয়ে দিবে নাকি আমার কাছে? বলবে আমার এখন বিয়ের শাদীতে কোনো ইন্টারেস্ট নাই। এসব কি ধরনের কথা আজরাহান? কোহেলিকা ছেলের কান টেনে বললেন, ভাই কি বলছে সেটা না শুনে এত কথা কেন বলো তুমি? ছাড়ো মা, শুনছি, লাগছে আমার। কোহেলিকা কান ছেড়ে কঠিন কণ্ঠে বলেন, সামানের কথা শেষ না হওয়ার আগে আর একটা কথাও বলবে না তুমি। আজরাহান চোখ নামিয়ে দুই পাশে মাথা হেলায়। সামান বলে, তোর জন্য চাকরির ব্যবস্থা করেছি, কাল গিয়ে স্যারের সাথে দেখা করে আসিস। আজরাহান সোজা বলল। সম্ভব না। সামান উৎসুক কণ্ঠে বলে, কেন? এসব জব টব আমার দ্বারা হবে না, অন্যের গোলামি আমি করতে পারবো না। গোলামি মানে? এখন কি করছিস তুই? ওইটা আমার স্বাধীনতা, ওসব তোমার মতো গোড়ায় গলদ বুঝবে না। আজরাহান, শান্তিতে খেতেও তো দিবে নাকি? দেখ। আজরাহান ওর প্লেট হাতে নিয়ে উঠে রুমে চলে যায়। কোহেলিকা রুষ্ট কণ্ঠে সানোয়ার আহমেদকে বললেন, দেখলেন আপনি ও কত বড় অসভ্য হয়েছে? এখানে অসভ্যতার কি আছে? যার যার নিজস্ব পছন্দ আছে, ওর যদি ভালো না লাগে ও করবে না। আপনার জন্যই ছেলেটা এতবার বেড়েছে। কোনো অন্যায় করলেও আপনার মুখ দিয়ে ওর বিরুদ্ধে একটা কথাও বের হয় না। সানোয়ার আহমেদ কিছুক্ষণ নির্বিকারভাবে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, যা বলো তো তোমরাই বলো, কখনো কি ছেড়ে দিয়েছো ওকে? সামান চোয়াল শক্ত করে তিক্ত কণ্ঠে বলে, বাবা, সব সময় তুমি ওর সাপোর্ট করো কেন? সানোয়ার আহমেদ সুদীর্ঘ শ্বাস নিলেন আর বললেন, তোমরা ভালো করে জানো ওকে আমি কেন কিছু বলি না। আর আজরাহান কখনো এমন কোনো কাজ করেনি যে ওকে আমার কিছু বলতে হবে। সানোয়ার বিরস মুখে খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেলেন। কোহেলিকা তাকে কিছু বলতে যাবে, তার আগেই তিনি হাতের ইশারায় তাকে থামতে বললেন। আজরাহানের বাবা ওর মধ্যে এখনও নিজের বাবার ছায়া দেখতে পান। আজরাহানের দাদা সেকালে তাদের এলাকার একজন বলিষ্ঠ পুরুষ ছিলেন, যিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। এক কথার মানুষ ছিলেন তিনি। কোহেলিকাকে তিনি এক অনাথ আশ্রম থেকে এনেছিলেন। যুবতী হওয়ার পর বাড়ির সকলের বিপক্ষে গিয়ে তিনি সানোয়ার আহমেদের সাথে তার বিয়ে দেন, কারণ বাইরে কারো ওপর তিনি এই অনাথ মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভরসা করতে পারছিলেন না। ভদ্রলোক যেদিন মারা যান সেদিন ওই আজরাহানের জন্ম। একদিকে শোকের ছায়া, অন্যদিকে খুশির আমেজ। কোনটা ছেড়ে কোনটাকে মেনে নেবেন, তাই সানোয়ার আহমেদ নিজের বাবার নামেই ছেলের নাম রাখলেন। তাই তো আজরাহানের বাকি দুই ভাই বোন থেকে ওর নাম আলাদা। খাওয়া শেষ করে প্রহর আসে আজরাহানের রুমে। দেখে খালি ঘরে পায়চারি করে মোবাইলে কথা বলছে আজরাহান। প্রহরকে দেখে কথা শেষ করে লাইন কেটে দেয়। প্রহর কপট রাগ দেখিয়ে বলে, বড় ভাইয়ের কথা কেন শোনেন না আপনি? আজরাহান ওকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ওর নাকে নাক ঘষে, কপালে কপাল ঠেকিয়ে বলে, ওই জবটা নিলে আমাকে সারাদিন তোকে ছাড়া থাকতে হবে, ওসব আমার দ্বারা হবে না। আজরাহান কপাল সরিয়ে প্রহরের গালে টুক করে একটা চুমু খায়। প্রহর শান্ত কণ্ঠে বলল, তাহলে কি সারা জীবন মেয়েদের স্কুলে প্রফেসরগিরি করবেন? আজরাহান ওকে ছেড়ে বিছানা গিয়ে বসে, ল্যাপটপটা অন করে ওইদিকে আর চোখে তাকিয়ে বলে, না, বিয়ের পর ছেড়ে দিব। কেন? তখন তো তুই সারা রাত আমার সাথেই থাকবি। আপনি আসলেই একটা খচ্চর। সে তোর যা মনে হয়। এই জন্যই নুরাইসা আপুকে এইসব বলেন? কি বলেছি? প্রহর ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক ভাবে বলল, মারমেড, আপনাকে পিঙ্ক কেন? যে কোনো কালারই ভালো লাগবে। একদম ওই মেয়ের কথা আমার সামনে বলবি না, আস্ত ফাজিল মেয়ে। আপনি বুঝি ভালো, তাই মেয়েদের ব্যক্তিগত জিনিস নিয়ে ফাজলামো করেন? আর ইউ জেলাস? মোটেও না। তাহলে বিয়ে কর আমাকে। করব না, করব না, করব না। আজরাহান দাঁতে দাঁত চেপে বলল। তবে রে। দরজা খুলেই সিঁড়ি দিয়ে গড়গড়িয়ে নামে প্রহর। আজরাহান সেখানে দাঁড়িয়ে থাকে, হাসি হাসি মুখে বলে, পাগলি আমার। ঘস করে থামে মার্শিয়াদের গাড়ি। মুখে বিরস হাসি টেনে বলে, যাও, আর একদম কোনো কাজ না,
হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে, বাকি কাজ কাল করবে। তোমাকে এত চিন্তা করতে হবে না। জানি তুমি নিজের খেয়াল রাখতে পারো। তোমার মা কেমন আছে? যদি বলতে আমার মা কেমন আছে তাহলে বেশি খুশি হতাম। ইনশিরা শক্ত কণ্ঠে বলল। সে আমার মা নয়, আর তুমি জানো সেই সম্পর্ক আমি জলাঞ্জলি দিয়েছি। ওকে ওকে, কুল ডাউন নাও, যাও, অনেক রাত হয়েছে। গুড নাইট। ইনশিরা মার্শিয়ার থেকে বিদায় নিয়ে ওর ফ্ল্যাটের কাছে আসতেই দেখে আশফিক দাঁড়ানো। আবছা আলোয় তার রাগী চেহারা স্পষ্ট। তিরিক্ষি কণ্ঠে বলল, কি করছিলে মার্শিয়াদের সাথে তুমি? কি বলতে চাও তুমি? বুঝতে পারছো না? পুরুষ বিদ্বেষী ইনশিরা এখন রাত বিরাতে পরপুরুষে আসক্ত হচ্ছে, আর সে নাকি কিছুই বুঝতে পারছে না। ইনশিরা গলা চড়িয়ে বলল, আশফিক! কি করবে তুমি? 5 বছর তোমার পিছনে আঠার মতো লেগে আছি, সেদিকে তোমার ভ্রুক্ষেপ নেই। আর এখন আজরাহান ঠিকই বলেছে, ওই মার্শিয়াত সব থালাতেই ঢু মারতে চায়, শালা নারীখোর। আশফিকের কথা শেষ হতেই সজোরে করে ওর গালে এক চড় বসিয়ে দেয় ইনশিরা। শ্বাসরুদ্ধ হয়ে বলে, আর একটা বাজে কথা বলবে না জানের নামে। কার সাথে তুলনা করো তুমি ওকে? তোমরা 2 ভাই ওর নখের যোগ্যও নয়। একদম নিজেদেরকে ওর সাথে তুলনা করবে না। আর কি বললে? আজরাহান? ওর তো কৃতজ্ঞ থাকা উচিত জানের প্রতি। অবশ্য ওর থেকে এটা আশা করা যায় না। বাই দ্য ওয়ে, আজকের পর আমাদের মাঝে কোনো পার্সোনাল সম্পর্ক থাকবে না, শুধু প্রফেশনাল থাকবে। ইনশিরা আর এক মুহূর্তও দাঁড়ায় না, চলে যায় সেখান থেকে। আশফিকের শিরা উপশিরা টকবক করে ফুটতে থাকে। বাড়ির বড় গেটটায় ধাম করে এক লাথি মেরে চলে যায়। আজরাহান প্রহরকে ক্লাস শেষে আজ বাসায় নিয়ে যায়নি। ওকে নিয়ে যায় স্কুল থেকে কয়েক কিলোমিটার দূরে ঝিলের পাড়ে। প্রহর বার কয়েক তাকে প্রশ্ন করেছিল, কিন্তু আজরাহান জবাব দেয়নি। ঝিলের ধারেই ঘাসের ওপর পা বিছিয়ে বসেছে প্রহর। ঝিলের পানির এক পাশে সুয়ারেজ লাইন, তাই ওরা অন্য পাশে গিয়ে বসেছে। ঝিলের সাথেই কিছু গাছ লাগানো। সাহান্নবেলার এই সময়টা সূর্যের রোশনি অনেকটা কমে গিয়েছে। গাছপালা থাকায় মৃদুমন্দ বাতাসের ঢেউ প্রহরের সামনে ছোট ছোট চুলগুলো উড়িয়ে নিচ্ছে। শীতের আমেজ শুরু হয়ে গেছে, তাই বাতাসের একটা হিম হিম ভাব রয়েছে। বিলের একদম কাছের ঘাসগুলোতে হলুদ, সাদা আরও বেশ কয়েক রঙের ফুল ফুটেছে। একটু পরপর দমকা একটা হাওয়া এসে সব কিছু একদম শীতল করে দেয়। প্রহরের বেশ লাগছে। এমনিতে আজরাহান ওকে একা কোথাও যেতে দেয় না। আজ নিজ থেকেই ওকে নিয়ে এসেছে। বাতাসের শস্য আওয়াজে আজরাহানের বলা কথাগুলো অদ্ভুতভাবে শোনায়। আজরাহান নদীর পানির দিকে দৃষ্টি আবদ্ধ রেখে শান্ত কণ্ঠে বলল, আমাকে ভালো লাগে না তোর? প্রহর আজরাহানের ক্ষীণ দৃষ্টি দিয়ে বলল, হ্যাঁ লাগে। কতটা? প্রহর বাচ্চাদের মতো দুহাত প্রসারিত করে বলল, এতটা আর মার্শিয়াতকে ভালো লাগে? লাগে। আজরাহান কণ্ঠের গভীরতা বাড়িয়ে বলে, একজন মানুষের দুজন মানুষকে কি করে ভালো লাগতে পারে? কেন? একজনের দুটো ড্রেস ভালো লাগতে পারে না? আজরাহান ঘাড় ঘুরিয়ে প্রহরের কাছে মুখ এনে বলল, মানুষ আর ড্রেস কি এক? ড্রেস চাইলেই বদলানো যায়, ভালোবাসার মানুষকে কি চাইলেই বদলানো যায়? প্রহর নিজের গলার স্বর নরম করে নেয়, স্বাভাবিক কণ্ঠে বলে, জানি না। আজরাহান আবারও সোজা হয়, দু হাতে ভর দিয়ে সামনের ওই দূরে অক্ষে নিবদ্ধ করে বলল, আমি তোর সাথে যা করি তুই কি মার্শিয়াতকেও তাই করতে দিবি? প্রহরের বুকটা দুরুদুরু করতে শুরু করে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। কেমন যেন ঝিমঝিম করে ওঠে তার শরীর। বড্ড ক্লান্ত লাগছে নিজেকে। হাত পা বিবশ মনে হচ্ছে। সমস্ত বাধা ডিঙ্গিয়ে উঠে দাঁড়ায় প্রহর। বিরস কণ্ঠে বলে, আমার ভালো লাগছে না রাহান ভাই, আমি বাসায় যাব। প্রহর ঘাসের ওপর থাকা ব্যাগটা উঠিয়ে কাঁধে নেয়, ঘুরে দাঁড়িয়ে পা বাড়ায়। আজরাহান হালকা পায়ে গিয়ে ওর সামনে দাঁড়ায়, দৃঢ় কণ্ঠে বলে, আমার প্রশ্নের উত্তর পাইনি আমি প্রহর। আমি বাসায় যাব। আগে বল, দিবি সে অধিকার মার্শিয়াতকে? কেন পাগলামো করছেন আপনি? আমি বাসায় যাব, ছোট মা চিন্তা করবে। আজরাহান তাচ্ছিল্যর সাথে বলল, এখন ছোট মার জন্য চিন্তা হচ্ছে? এই তো সমস্যা কি বলতো? কেন আমার প্রশ্নের উত্তর জবাব দিস না? আমি জানি না। কি জানিস তুই? মার্শিয়াতকে যদি তুই... মামা, রোমান্টিক সিন চলতেছে মনে হয়। আজরাহান ঘাড় ঘুরিয়ে দেখে ওর বাম পাশেই 4-5টা ছেলে এসে সোজা জড়ো হয়েছে। দেখেই বোঝা যায় ড্রাগ এডিক্টেড সবগুলো। লাল চোখ জোড়া দিয়ে বিশ্রীভাবে তাকিয়ে আছে। গালের দুই পাশে চোয়াল অনেকটাই দেবে গেছে, আর বকের মতো সরু হাত দিয়ে গালের এক পাশ চুলকে যাচ্ছে আর জিহ্বা বের করে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে।
আজরাহান আবারও চোখ নিবদ্ধ করে প্রহরের দিকে। ছেলেগুলোকে দেখেই নিজের স্ক্রাব টেনে যথাসম্ভব ঢাকার চেষ্টা করে নিজেকে প্রহর। আজরাহান ভারী কণ্ঠে বলল, ঝামেলা করিস না, যা এখান থেকে। ওদের মধ্যে একজন নোংরাভাবে হেসে বলল, মামা মনে হয় বহুত খেপাই আছেন। মামি রাগ করেছে নাকি? অবশ্যই এই বয়সে একটু একটু রাগ তো করবই। আমরা আছি তো রাগ ভাঙানোর লাইগা। কিরে কি কস তোরা? হো হো করে বিশ্রীভাবে হেসে ওঠে ছেলেগুলো। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে ঠোঁট কুঁচকে একটা চর বসিয়ে দেয় ওর গালে, কিন্তু চরটা ওর গালের সাথে সাথে কানের ওপর গিয়েও লাগে। ধরাস করে নিচে পড়ে ছেলেটি, আর কান দিয়ে স্মিতধারায় গড়িয়ে পড়ে রক্ত। আজরাহান চল শক্ত করে রুষ্ট কণ্ঠে ওদের দিকে তাকিয়ে বলল, ও শুধু কান ফাটিয়েছি, আর 1 মিনিট যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকিস, সবগুলোকে হসপিটাল পাঠাবো। মাইন্ডেড। আজরাহানের বলিষ্ঠ কণ্ঠ আর ওর রাগান্বিত মুখ অবয়ব দেখে ছেলেগুলো কোনো মতে সেখান থেকে উঠে পরে চলে যায়। প্রহর দিক বেদিক শূন্য হয়ে আজরাহানের কাছে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আজরাহান ওর দিকে তাকাতেই প্রহর কম্পনরত কণ্ঠে বলল, কেন মারলেন ওই লোকটাকে? যদি কিছু হয়ে যেত? আজরাহান ওর হাত চেপে ওকে একদম নিজের কাছে নিয়ে এসে ওর মুখের সামনে বলল, ওর ভাগ্য ভালো, শুধু ওকে থাপ্পড় মেরেছি, ওর কলিজাটা বের করে দিইনি। প্রহর আজরাহানের হাত সরিয়ে রাগী কণ্ঠে বলল, আপনি কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? আজরাহান কঠিন কণ্ঠে হিসিয়ে বলল, আমি ছাড়া অন্য কেউ তোর দিকে তাকালে তার জান নিয়ে নেব আমি। প্রহর উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে আজরাহানের দিকে। বাসায় ঢুকতেই কোহলিকে একগাদা প্রশ্ন জুড়ে দেন। কোথায় ছিল, কেন গেল, বলল না কেন। আজরাহান বিরক্ত হয়, কোনো কথারই প্রত্যুত্তর সে করে না। কোহলিকা তেতে ওঠেন, খালি কণ্ঠ চড়িয়ে বললেন, সমস্যা কি তোমার? আমার কথার জবাব কেন দিচ্ছ না তুমি? আজরাহান নীরব শান্ত কণ্ঠে নমনীয়তা ঢেলে বলল, কোথাও পালিয়ে যায়নি। আজরাহান। আজরাহান নরম দৃষ্টি রাখে কোহলিকার চোখে। কোহলিকা গাঢ় কণ্ঠে প্রহরকে বলল, তুই ঘরে যা। প্রহর মাথা নিচু করে পা বাড়ায় নিজের ঘরে। কোহলিকা আজরাহানের সামনে এসে ধীর গলায় বললেন, কি শুরু করেছো এইসব তুমি? দেখো আজরাহান, আমি যেমন তোমাদের 3 জনের মা, ঠিক তেমনি প্রহরেরও মা। এই বাড়িতে তোমাদের যেমন অধিকার আছে, প্রহরেরও তাই। তাই ওর অমতে কিছুই হবে না। আজরাহান ঠোঁটের কোণে দীপ্ত হাসি দিয়ে বলল, জানি, যদি ওর মতোকে গুরুত্ব না দিতাম তাহলে এতদিনে আমার বাচ্চার মা হয়ে যেত। কোহলিকা হালকা গলার স্বর উঁচু করে বললেন, আজরাহান। প্লিজ মা, এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না আমার। আজরাহান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। কোহলিকা এধার ওধার ভেবে নিজেকে শান্ত করেন। তার এই ছেলেকে সে কোনোভাবেই বুঝতে পারে না। নিজের ঘরে এসে বেডের পাশে চেয়ারের ওপর ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় বসে প্রহর। ঘেমে নিয়ে একাকার। বিছানা থেকে উঠে ফ্যানের সুইচটা অন করে আবারও বসে। পা দুটো ঝুলিয়ে চুপ করে শুয়ে পড়ে বিছানার ওপর। অনবরত ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে দেখে ওর নিজের মুখ কেমন যেন ফ্যাকাশে। আজরাহানের এই রূপ প্রহর আগে কখনো দেখেনি। আজরাহান রাগই সে জানে, কিন্তু রেগে গিয়ে কাউকে এমনভাবে মারবে সে কখনো তাকে দেখেনি। প্রহরের বুকটা ধড়াস ধড়াস করছে, মস্তিষ্কের উপরিভাগে ভীষণ যন্ত্রণা করছে, চোখের 2 পাশে কেমন যেন চিনচিন করছে। প্রহর চোখ বুঝে নেয়। কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে যায়। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। নিজের গলায় উষ্ণ নিঃশ্বাস ভেজা স্পর্শে নড়ে চড়ে ওঠে প্রহর। চোখের পাল্লা যেন খুলতেই চায় না। নিদ্রাপরি আজ তাকে জেঁকে ধরেছে। কিছুক্ষণের মধ্যেই প্রহর আরও গভীরভাবে ওর শরীরে কারো উষ্ণ স্পর্শ অনুভব করে। এক মাতাল করা ঘ্রাণ ওকে জড়িয়ে ধরেছে। বন্ধ চোখেই প্রহর ওর হাতটা উঁচু করতেই কারো অস্তিত্ব টের পায়। ফট করে চোখ খোলে প্রহর, আতঙ্কিত কণ্ঠে বলে, আপনি? আজরাহান ওর ওপর থেকে সরে পাশেই 2 হাত ভাঁজ করে দিয়ে তার ওপর শোয় আর বলে, হ্যাঁ আমি। প্রহর উঠে বসে, গোল গোল চোখ করে বলে, এখানে কেন এসেছেন আপনি? আজরাহান হালকা মাথা ঘুরিয়ে বলল, তোকে দেখতে ইচ্ছে হলো তাই। আপনাকে না বলেছি এভাবে আমার ছোবেন না? তো কিভাবে ছোবো বলে দে। আপনি যান এখান থেকে। না গেলে কি করবি? আমি কিন্তু ছোট মাকে ডাকবো। ডাক, আমিও তো চাই তুই মাকে ডাক, তাহলেই তো আমার আর তোর বিয়েটা দিবে। আপনার কি এইসব ছাড়া আর কিছুই মাথায় আসে না? আসে, ফুলসজ্জা, হানিমুন, ফ্যামিলি প্ল্যানিং, ওসব বিয়ের পরে ভাববো। উফ, যান তো এখান থেকে। একটা কথা বলবো তোকে? না। একটাই বলবো, সত্যি। প্রহর কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল,
বলেন। আজরাহান বিছানা থেকে শরীরের এক পাশ উঠিয়ে কনুয়ে ভর দিয়ে প্রহরের কানে কিছু একটা বলতেই প্রহর এর গালগুলো লজ্জায় লাল হয়ে যায়। আজরাহানকে এক ধাক্কা দিতেই ও আবারও বিছানায় ধম করে পড়ে আর হা করে হাসতে থাকে। প্রহর কপট রাগ দেখিয়ে বলে, আপনি আসলেই একটা খবিশ। করবো না, আমি আপনাকে বিয়ে করবো না, করবো না, করবো না। তুই করবি, তোর ঘাড় করবে। তোকে না আমি অনুরা রাখবো না কুমারী। রাহান ভাইয়া, আপনি আসলে অনেক ফাজিল। আপনি যান এখান থেকে। আজরাহান প্রহরের হাত ধরে টেনে ওকে নিজের বুকের ওপর শোয়ায়, পাশ ফিরে ওকে ওর পাশেই শুইয়ে দেয়। প্রহরের মুখের ওপরে চুলগুলো ওর কানের পিছনে গুজে দেয়। নরম কণ্ঠে আজরাহান বলে, এত কিসের রাগ তোর আমার উপর? প্রহর বিবশ কণ্ঠে বলল, আপনি ওই লোকটাকে কেন মারলেন ওভাবে? আর একজন সাধারণ মানুষের হাতে এরকম শক্তি? আজরাহান নিজেকে আরো কাছে নিয়ে যায় প্রহরের, ওর চোখের দিকে অক্ষি নিবদ্ধ করে বলে, আমাকে তোর সাধারণ কেন মনে হয়? অসাধারণও তো হতে পারি। প্রহর গভীরভাবে তাকিয়ে থাকে আজরাহানের চোখে, লালচে বাদামি। এই চোখে যে কারো ঘোর লেগে যেতে পারে। কি গভীর এই চোখ, যেন এক মুহূর্তেই সব ভুলিয়ে দেবে, হারিয়ে দেবে অন্য জগতে। প্রহর নিষ্পলককে তাকিয়ে আছে আজরাহানের চোখে। এই চোখ সে আগেও একবার দেখেছে, কিন্তু কোথায়? খাবারের প্লেট হাতে দিয়ে বসে আছে মার্শিয়াত। আজরাহান ওর সামনেই বসে খেয়ে যাচ্ছে। আজ ডিনারের দাওয়াত ওদের শিহরণের বাসায়। চিন্তিত মুখ আর বেকুলতায় কেমন যেন বিষণ্ণ মার্শিয়াত। শিহরণ জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, খাবার সামনে নিয়ে বসে আছিস কেন? আশফিক আসেনি কেন? বললো ওর কাজ আছে তাই। তাহলে আমাদের আসতে কেন বললি? এটা কেমন কথা? ওর কাজ থাকতেই পারে, তাই বলে তোরা আসবি না? মার্শিয়াত উঠে দাঁড়ায়। আজরাহান মুখে এক লোকমা দিয়ে এখনো গিলতেই পারেনি। মার্শিয়াতকে উঠে দাঁড়াতে দেখে টুপ করে না চিবিয়ে তা গিলে নেয় আর বলে, কোথায় যাচ্ছিস? আশফিকের বাসায়। কাল থেকেও আমার কল রিসিভ করছে না। আজরাহান অর্ধ খাওয়া রেখেই উঠে যায় আর বলে, আমিও যাব। নিধা টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। ওদের এই সব দেখে ভ্রু কুঁচকে অভিমানী কণ্ঠে বলে, আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনারা না খেয়ে চলে যাচ্ছেন। দিস ইজ নট ফেয়ার জান ভাইয়া। সরি ভাবি, যাওয়াটা জরুরি। আশফিকদের বাসায় আসতে আসতে প্রায় 11:15 বেজে যায়। ডোরবেল শুনে ওর মা দরজা খোলে। ওদের দেখে ঈষৎ অবাক হয় আর বলে, তোমরা এত রাতে? আশফিক কোথায় কাকিমণি? আশফিকের মা কিঞ্চিত অধর প্রশস্ত করে বললেন, আজকাল কাকিমণিকে একদমই মনে পড়ে না। আজরাহান হালকা হেসে বলল, আসলে সময় হয় না কাকিমণি। মার্শিয়াতকে দেখে বললেন, যাও তো, আমাদের ভুলে গেছো একদম। মার্শিয়াত অধর কোণে হেসে বলল, সরি আন্টি, আপনজনদের কখনো ভোলা যায়? হয়েছে হয়েছে, মধু মেখে আর কথা বলতে হবে না। আশফিক ঘরে যাও, যাও তোমরা। ঘরে গিয়ে দেখে আশফিক চিটপটাং হয়ে শুয়ে আছে। মার্শিয়াতকে দেখে ঝাঁঝিয়ে উঠে বলল, কেন এসেছিস সেখানে? মার্শিয়াত শান্ত কণ্ঠে বলল, তুই আমার কল কেন রিসিভ করছিস না? তুই যা আমার চোখের সামনে থেকে। আগে বল কি হয়েছে? এইবার আশফিক বেশ চেঁচিয়ে উঠল। কেউ যেন ওর চোখে জ্বলা আগুনে ঘি ঢেলে দিয়েছে। জোরালো কণ্ঠে বলল, কিসের সম্পর্ক তোর ইনশিরার সাথে? কি করিস রাত বিরাতে ওর সাথে? আজরাহান ভুরু কুচকায়, মুখে বিস্ময়ের ছাপ। মার্শিয়াত শান্ত শীতল। হঠাৎ করেই হা করে বিছানায় শুয়ে পড়ে। আজরাহান ও মুখ চেপে হেসে ওঠে, যেন গড়াগড়ি খাওয়ার অবস্থা ওর। মার্শিয়াত হাসি থামিয়ে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক, ওর সাথে আমার গভীর সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক তোর আর আমার মাঝে দেয়াল তৈরি করার জন্য মোটেও যথেষ্ট নয়। আমি জানি তুই ওকে ভালোবাসিস। আমার দিক থেকে এই ধরনের জটিলতা মুক্ত তুই। এটা অন্য কথা যে আমি ছাড়াও আরো কেউ আছে। আশফিক আর চোখে আজরাহানের দিকে তাকাতে আজরাহান ঠোঁট কামড়ে বলল, আমার দিকে তাকাচ্ছিস কেন? আমার এসব শিরনিমিনিতে কোনো ইন্টারেস্ট নাই। হ্যাভ টু বুঝতে হবে। আশফিক উত্তেজিত হয়ে আবারও বলল, তাহলে বলছিস না কেন? কিসের সম্পর্ক? মার্শিয়াত উঠে বসে। বিরস চাহনি তার। স্বাভাবিক কণ্ঠে বলে, সে অধিকার সে আমাকে দেয়নি, তুই ওর কাছ থেকে জেনে নিস। আশফিক কিছুটা শান্ত হয়ে বসে। ও জানে মার্শিয়াদের মেয়েদের প্রতি তেমন আগ্রহ নেই, আর ও কখনো মিথ্যাও বলে না। আশফিক বলল, খেয়েছিস? না। তাহলে বস, আমি মাকে খাবার দিতে বলছি। আজরাহান সব্যস্ত হয়ে বলল, তুই কি এই রাতের বেলা আমাকে গুম করতে চাস? আজরাহানের কথায় মার্শিয়ার ঠোঁট চিপে হাসতে থাকে। আশফিক কপাল ভাঁজ করে বলে, মা মোটেও এত খারাপ
রান্না করে না। ভাই মাফ চাই, আমারও তো তাড়াতাড়ি মরার শখ নাই, এখনো বিয়ে শাদী করা বাকি আমার। তার চেয়ে চল শিহরণের বাসায় যাই, নির্ধা ভাবির হাতের রান্না আহা কি টেস্টি। আশফিক কিছুটা রাগ দেখালেও আজরাহানের কথা মিথ্যে নয়। শিহরণের বাসায় এসে চার বন্ধু একসাথেই খেতে বসে। বাহ্যিক দিক থেকে ওদের সবার মধ্যে পাহাড় সম পার্থক্য হলেও মনের দিক থেকে চার শরীর এক আত্মা। মার্শিয়াদের মোবাইলে টুং করে ওঠে। একটা মেসেজ দেখে চিন্তিত মুখে হুড়মুড়িয়ে চলে যায়। অন্ধকারে ভেজা মাটির এক মিষ্টি গন্ধ। বাঁশের বেড়া মোড়া একটা স্যাঁতস্যাঁতে কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে ইনশিরা। রাত প্রায় 12টার ওপার। নিস্তব্ধ শুনশান কবরের বাতাস ভারী হয়ে উঠেছে ইনশিরার কান্নার আওয়াজে। কবরস্থানের আশেপাশেই কুকুরের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। মার্শিয়াদ গাড়ি থামিয়েই তস্ত্র পায়ে এসে ইনশিরাকে ধরে। জ্বলে ওঠে ইনশিরা, বলে, কেন এসেছো এখানে? কেন? শিরা, কি পাগলামো করছো? এত রাতে এখানে কেন এসেছো? ছাড়ো আমায়, ছাড়ো। ডুকরে কেঁদে ওঠে আবার ইনশিরা। প্রলজ্জিত চোখে উন্মাদের মতো এসে মার্শিয়াদের ব্লেজার খামচে ধরে, তারপর বলে, কেন মারলে তোমরা আমার মাকে? কেন কেড়ে নিলে তাকে আমার কাছ থেকে? কি অপরাধ ছিল তার? শান্ত হও, শান্ত হও শিরা। তোমার এই অপূরণীয় ক্ষতি আমি কোনোদিন পূরণ করতে পারবো না, কিন্তু তোমাকে আমি কখনো একলা ছাড়বো না। ইনশিরা দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে যায়। মার্শিয়াদ ওর পিছু পিছু যায়। ডাকতে থাকে ওর নাম ধরে, কিন্তু তা কর্ণকুহর হয় না ইনশিরার। চোখের পানি গড়িয়ে পড়ছে। উদ্ভ্রান্তের মতো এলোমেলোভাবে হাঁটায় কখন যে রাস্তার মাঝে এসে পড়েছে বুঝতেই পারেনি। মুহূর্তেই একটা প্রাইভেট কার উড়িয়ে চলে যায়। চিৎকার দিয়ে ওঠে মার্শিয়াদ। রাস্তার পাশেই পড়ে যায়। একটু পর একটু একটু করে রক্ত পড়তে থাকে মাথার পিছনের অংশ থেকে। 7 দিন ধরে হাসপাতালের শুভ্র বিছানায় শুয়ে আছে মার্শিয়াদ। সেদিন রাতে গাড়ির সামনে থেকে ইনশিরাকে সরিয়ে নিজেও সরতে চেয়েছিল মার্শিয়াদ, কিন্তু তার আগেই গাড়ির সাথে বাম পায়ে ধাক্কা লেগে পড়ে যায় রাস্তার পাশেই। সেখানে একটা ইটের কোনায় অংশ গেঁথে যায় মার্শিয়াদের মাথার পিছনের অংশে। অনেক ব্লিডিং হয়। ভয়ে আড়ষ্ট ইনশিরা কল করে শিহরণ করে। সার্জারির প্রয়োজন হয় মার্শিয়াদের। এখন অনেকটাই সুস্থ। বিছানার আধশোয়া হয়ে বসে আছে। শিহরণ তার পাশেই একটা চেয়ারে বসা। ইনশিরা দেয়াল ঘেঁষে একটা কাউচে বসা। তীক্ষ্ণ দৃষ্টি তার মার্শিয়াদের দিকে। সেখান থেকে উঠে এসে তপ্ত কণ্ঠে বলল, কি দরকার ছিল এসব করার তোমার? যদি কিছু হয়ে যেত তোমার? তুমি আছো তো? কিছু কি হতে দিতে আমার? যে রক্তের পরিচয় তুমি মানো না, সেই রক্ত দিয়ে আমাকে বাঁচালে। ইনশিরা তাচ্ছিল্যের সাথে বলল, ঠিকই বলেছ। এখন তোমার বিশুদ্ধ রক্তের সাথে আমার দূষিত রক্ত মিশে গেছে। এখন চাইলেও তার পরিশুদ্ধতা তুমি করতে পারবে না। মার্শিয়াদ একদম ছেড়ে নিরাশ ভঙ্গিতে বলল, আমি কখনো তোমাকে তেমন ভাবিনি। আমি তোমাকে আপনের চেয়েও আপন ভেবেছি। ইনশিরা প্রদীপ্ত কণ্ঠে বলল, চুপ করো তুমি। আর কখনো আসবে না তুমি আমার সামনে। আই হেট ইউ। আই হেট অল অফ ইউ। ইনশিরা তস্ত্র পায়ে প্রস্থান করে সেখান থেকে। মার্শিয়াদের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। ওর বাংলাদেশে থাকার একমাত্র কারণ ইনশিরা। ও কোনো মতেই ওকে একা ছাড়তে চায় না। লোক লাগিয়ে রেখেছে ওর পিছনে, কোথায় যায়, কি করে, ইত্যাদি ইত্যাদি। শিহরণ হালকা কণ্ঠে বলল, তোদের মধ্যে এই স্বতঃস্ফূর্ত যুদ্ধ থামবে কবে? যেদিন শিরা মেনে নিবে আমাকে। আমার মনে হয় না। না, ও উপরে যতটা কঠোর, ভিতরে তার চেয়ে দ্বিগুণ নরম। মেয়ে মানুষ মোমের মতো, বুঝলি? এখন বল, আমার ডিসচার্জ কবে হবে? আর 2-1 দিন রেস্ট নে, আমি দেখছি। শিরার দিকে খেয়াল রাখিস যতক্ষণ আমি এখানে। ওই গাধা দুইটা কোথায়? নিশ্চয়ই কয়েকদিন ধরে বাসায় যায়নি। হ্যাঁ, ইনশিরার সাথে এখানেই ছিল। একটু আগেই বিদায় করলাম। কপাল গুনে বন্ধু পেয়েছি। মার্শিয়াদ হালকা হাসে, নির্লিপ্ত হাসি। আশফিককে নিয়ে ঘরে ফিরে আজরাহান। ড্রয়িং রুমে চোখ পড়তেই জ্বলে ওঠে আজরাহান। ছেলেপক্ষ এসেছে প্রহরকে দেখতে। আজরাহান লম্বা কয়েকটা পা ফেলে ছেলেটার সামনে যায়। ছেলে আর ওর মা এসেছে প্রহরকে দেখতে। উত্তেজিত কণ্ঠে আজরাহান বলল, কি হচ্ছে এখানে এসব? কে আপনি? কোহেলিকা এই ভয়টাই পাচ্ছিল। তিনি চেয়েছিলেন আজরাহান আসার আগেই যেন সবকিছু মিটে যায়। কোহেলিকা দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, তুমি তোমার ঘরে যাও, এখানে তোমার কোনো কাজ নেই। আজরাহান ক্ষিপ্ত হয়ে উঠল। সেন্টার টেবিলে থাকা ফ্লাওয়ার ভাসটা নিয়ে ধরাস করে ফেলে। ঝনঝন করে ভেঙে পড়ে সেইটা। ধুম করে ছেলেটার পোলোর শার্টের কলার চেপে ধরে বলল, মেয়ে পাস না? বেরো এখন বাড়ি থেকে, এক্ষুনি বেরোবি। আর কোনোদিন যদি বাড়ির 2 কিলোমিটার আশেপাশে দেখি এই যে চশমা লাগিয়ে দিন দুনিয়া দেখিস,
তখন এটাও দিয়ে কাজ হবে না। চোখ দুটা উঠায় নিব তোর। ছেলেটার গলা ধরে এক ধাক্কা মেরে বলল, ভাগ এখান থেকে। ছেলেটা মা ভয় পেয়ে যান আর শাসিয়ে যায় কোহিলিকাকে। তারা চলে যেতেই কোহিলিকা ঝাঁঝিয়ে ওঠেন আর বলে, এসব তুমি কি শুরু করলে? তোমার অসভ্যতা দিন দিন বেড়েই চলেছে। আমি তো জন্ম থেকে অসভ্য, আর এটাই তোমার জীবনের সবচেয়ে জঘন্য সত্য। আজরাহান। আজরাহান কোনো প্রত্যুত্তর করে না। ঘাড় ঘোরাতেই দেখে প্রহর শ্যাওলা রঙের একটা 3 পিস পরে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। আজরাহান তড়িৎ গতিতে গিয়ে ওর হাত ধরে ওকে নিয়ে প্রহরের ঘরে চলে যায়। কোহিলিকা পা বাড়াতেই শান্ত কণ্ঠে তাকে থামতে বললেন সানোয়ার আহমেদ। স্বাভাবিক কণ্ঠে বললেন, সময় দাও ওকে। কোহিলিকা সন্দিহান কণ্ঠে বলল, আপনি কি বলেছেন আপনি জানেন? আজরাহান যদি এখন কিছু করে বসে? আশফিক নরম গলায় কোহিলিকার কথার পিঠে বলল, আজরাহান এতটা নিচে কখনোই নামবে না বড় মা, ট্রাস্ট হিম। প্রহরকে ঘরে এনে দরজা আটকে দেয় আজরাহান। আক্রোশে দেয়ালের সাথে চেপে ধরে প্রহরকে। চোখ মুখ ভয়ে কুঁচকে ওঠে প্রহরের, ছলছল করতে থাকে চোখ। আজরাহান ওর মুখ ডুবিয়ে দেয় প্রহরের গলায়। শিরশির করে ওঠে প্রহরের ভেতরকার সত্তা। এক হাতে আজরাহানের বুকের কাছে আর অন্য হাতে ওর ঘাড়ের কাছে শার্ট খামচে ধরে। আজরাহান দগ্ধ কণ্ঠে বলল, কেন ছেড়ে যেতে চাস তুই আমাকে? তুই ভাবলি কি করে তোকে আমি যেতে দিব এই বাড়ি ছেড়ে? প্রহর কম্পনরত কণ্ঠে বলল, রাহান ভাইয়া। প্রহর এর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে শীতল অশ্রু। আজরাহান ওর ঠোঁট দিয়ে তা শুষে নেয় আর বলে, আমি তোকে কোথাও যেতে দিব না। তোর মন, শরীর, সত্তা সবকিছুর উপর শুধু আমার অধিকার। আমাকে বিয়ে করবি না? তাহলে সেখানে অন্য পুরুষের কথা ভাবলি কি করে তুই? শেষের কথাগুলো বেশ জোরেই বলে আজরাহান। কেঁপে ওঠে প্রহর। প্রহরকে ছেড়ে দাঁড়ায় আজরাহান। ঝরঝর করে ঝরছে প্রহরের অশ্রুবাড়ি। আজরাহানের শিরা উপশিরায় চলছে হিংস্রতা, যেন এখনই সব শেষ করে দেবে। ফেপে উঠছে মস্তিষ্কের দুই পাশের হ্রদ। বুকের বাম পাশের যন্ত্রটা বেপরোয়াভাবে কম্পিত হচ্ছে। নিজের দুহাতে চুল টেনে ধরে আজরাহান। দুহাত কোমরে কিছুক্ষণ রেখে নামিয়ে নেয়। দ্রুতি বিচ্ছুরিত চোখে প্রহরের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কেন বুঝিস না তুই আমার ভালোবাসা? কেন বুঝিস না তুই যে আমি এক মুহূর্ত বাঁচবো না তোকে ছাড়া? আর কি করে বোঝাবো আমি তোকে? হুহু করে ওঠে প্রহর, নির্বিকার ভাবে বলল, রাহান ভাইয়া। আজরাহান আবারও ক্ষিপ্র হয়ে ওঠে। দুই হাতে প্রহরের গলা চেপে ধরেই বলল, কেন এত কিসের জ্বালা তোর? বল বল আমাকে। আজরাহান নিজের ঠোঁট চেপে ধরে প্রহরের গালের সাথে হিসিয়ে আবার বলল, আজকের পর যদি আমাকে ছাড়া কোনো ছেলের কথা ভাবিস, তাহলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে ঠিক কি করব। তোর এই পাথরের মনে ভালোবাসার ফুল শুধু আমার নামেরই ফুটবে। আজরাহান দরজা খুলে চলে যায়। দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ে প্রহর। দুই হাঁটুতে মাথা গুজে ঝরাতে থাকে শ্রাবণের ধরা। আজরাহান বাইরে এলে আরেক দফা তেতে ওঠে কোহিলিকা। বিক্ষিপ্ত কণ্ঠে বলল, কি করেছিস তুই ওর সাথে? রেপ করে নি। আজরাহান। অনেক হয়েছে মা। কি ভেবেছো তুমি? তুমি ওর বিয়ে দিবে আর আমি চুপ করে থাকবো? তাহলে ভুল ভাবছো তুমি মা। আজকের পর যদি আর কোনো ছেলে এই বাড়িতে প্রহরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, সে কিন্তু আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আর তোমাকেও মানুষকে বলে বেড়াতে হবে তোমার শুধু এক ছেলে আর এক মেয়ে। মাইন্ড ইট। সানোয়ার আহমেদ বেজায় শান্ত। তার শিরদায় দিয়ে বয়ে যাচ্ছে শীতল অনুভূতি। তিনি তার ছেলেকে চেনেন, কিন্তু তিনি নিরুপায়। আজরাহানকে কিছু বলার তার নেই, কারণ তিনি ভালো করেই জানেন আজরাহান কতটা পজিটিভ প্রহরের প্রতি। আর বজ্রকঠিন রাগ যে কোনো সময় কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। আশফিক বুঝতে পারে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাই জোর করে আজরাহানকে নিয়ে আবারও বাইরে চলে যায়। সানোয়ার আহমেদ নরম পা ফেলে নিজের ঘরে চলে যায়। সানায়া তার নিজের ঘরে পা বাড়ায়। সে জানতো এমন কিছুই হবে, কারণ খবরটা সেই দিয়েছে আজরাহানকে। কোহিলিকা স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান যেমন ধীরগতির কচ্ছপের মতো শান্ত, ঠিক তেমন ক্ষিপ্র গতির বাঘের মতো হিংস্র। ছোটবেলা থেকে যা চেয়েছে যে কোনো কৌশলে তা আদায় করে নিয়েছে, হোক তা বুদ্ধির জোরে বা শক্তির। কোহিলিকা সেদিন প্রহরের ঘরে ওদের দুজনকে একসাথে দেখতে পায়, আর আজরাহান ওর জন্য কতটা উন্মাদ তা এই বাড়ির কারো আড়াল নয়। প্রহরের সাথে আজরাহানের সম্পর্ক অনেকটা গভীর তা তিনি জানেন, কিন্তু প্রহর কখনো তাকে বলেননি যে আজরাহান ওর সাথে কখনো খারাপ কিছু করেছে। প্রহরকে ডেকে বিয়ের কথা বলতেই সাফ মানা করে। ওর পক্ষে কিছুতেই আজরাহানকে বিয়ে করা সম্ভব না।
তাই তিনি চেয়েছেন কোনো মতে প্রহরকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে, যাতে ও এই বাড়ি থেকে দূরে থাকে। আজরাহান যদি রাগের বশে কিছু করে বসে। পার্কের বেঞ্চিতে বসে আছে আশফিক আর আজরাহান। রাগে গা রিরি করছে আজরাহানের, উষ্ণ ধোঁয়া বের হচ্ছে যেন ওর শরীর থেকে। আশফিক শীতল কণ্ঠে বলল,